বাহ, কচুর শাকগুলো বেশ মোটা সোটা টাটকা হয়েছে তো। এখান থেকে বেশ কিছু শাক নিয়ে বাজারে বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। এবার এদিকটা থেকে কিছু কিছু শাক কেটে নিয়ে যাই। আচ্ছা, ওই দিকটা একবার দেখলে কেমন হয়? যাই তো, গিয়ে দেখি। ওরে বাবারে, এখানে তো একজন লোককে দেখতে পাওয়া যাচ্ছে, জলে ভেসে আসছে। বোধহয় মরেই গেছে। গিয়ে দেখি তো। এ তো দেখছি রতন। ওর এমন হাল কে করলো? কেউ তো ওকে মেরে জলে ফেলে দিয়েছে। মনে হয় বেঁচে আছে। আমি বরঞ্চ লোক ডেকে আনি, ওর বাড়িতে নিয়ে যাই, ব্যবস্থা করি একটা কিছু। কেউ আছেন? কেউ কি আছেন? কেউ আছেন এদিকে? দয়া করে এদিকে একবার আসুন, এখানে একজন বিপদে পড়েছে, সাহায্য চাই। কেউ আসুন দয়া করে, কেউ আছেন? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। হ্যাঁ, আমিও শুনতে পেয়েছি, আমারও তাই মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি। মাসিমা, কি হয়েছে? আপনার চিৎকার করছেন কেন? আপনার কি কোনো বিপদ হয়েছে? কিন্তু আপনার পাশে ওটা কে পড়ে আছে যেন? কে ওটা? ওদিকে দেখো, রতন জলে ডুবে বেহুশ হয়ে পড়ে আছে। ওকে এক্ষুনি বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করতে হবে, নাইলে ও বাঁচবে না। তোমরা দয়া করে রতনকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি। আমরা দুজনে মিলে এখনই মানে রতনদাকে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তুই ওই দিকটা ধরো, আমি এই দিকটা ধরছি। হ্যাঁ, ঠিক আছে তো। একদম ঠিক আছে। চলো এবার মানে রতনদাকে বাসায় পৌঁছে দিই। বেশ বেশ। তোমরা সুস্থভাবে রতনকে বাড়ি পৌঁছে দিও, কেমন? বৌদি, বৌদি বাড়িতে আছো? একবার এদিকে এসো। তোমার এ কি হলো? চোখ খোলো, চোখ খোলো। তুমি এভাবে শুয়ে আছো কেন? কথা বলো আমার সাথে। তুমি কথা বলছো না কেন? কি সর্বনাশ হলো আমার! এ কি দাদা, ওর কি হয়েছে বলুন না আমাকে। আপনারা ওকে কোথায় পেলেন? ওর এই অবস্থা কি করে হলো? বৌদি, আসলে আমরা নদীর পাড়ে মাছ ধরছিলাম, ঠিক সেই সময় মাসিমা চিৎকার করে সাহায্যের জন্য আর কি, হ্যাঁ, ডাকছিল আমাদের। তো আমরা চিৎকার শুনে ওনার কাছে গিয়ে দেখি রতনদা নদীর জলে ভেসে পড়ে আছে। ওকে এভাবে জলে ফেলে দিয়েছে। মাসিমা কিছু বলেছে আপনাদের? মাসিমা নদীর পাড়ে কচু শাক তুলছিল, ঠিক সেই সময় রতনদাকে জলে ভেসে আসতে দেখতে পেয়ে চিৎকার করে উঠে আমাদের ডাকে আর কি। মাসিমা আমাদের অনুরোধ করলো আমরা যাতে রতনদাকে বাড়িতে পৌঁছে দিই। ওর এমন অবস্থা কে করলো? আরে, চোখ বন্ধ করে আছে। আমি এখন কি করব? কোথায় যাব? বৌদি চিন্তা করবেন না, রতনদার পেট থেকে জল বার করে দিয়েছি আমরা। ওনাকে একটু যত্ন নিন, আশা করছি কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমরা এখন আসি কেমন? কোনো দরকার হলে আমাদের জানাবেন, ঠিক আছে? আপনাদের অনেক ধন্যবাদ। আজ আপনারা যেভাবে আমাকে সাহায্য করলেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। ও গোপাল, গোপাল, ও লতা, লতা, এদিকে এসো তাড়াতাড়ি। তোমাদেরকে একটা খবর দেওয়ার আছে। ও, মাসিমা যে, আসুন না। কি হয়েছে মাসিমা? আপনাকে তো অস্থির দেখাচ্ছে কেন? মাসিমা, কি হয়েছে বলুন তো? কি এমন ঘটনা হয়েছে যে আপনাকে এত অস্থির দেখাচ্ছে? আর বলো না গোপাল, লতা, হাত সকালে আমি নদীর পাড়ে কচুর শাক তুলছিলাম। বেশ কয়েকখানা কচুর শাক তোলার পর দেখি একজন নদীর জলে ভেসে আসছে। ওরে বাবা, নদীর জলে ভেসে একজন পাড়ের দিকে এসেছে। কে সেই লোকটা? আমি লোকটার কাছে গিয়ে দেখলাম, আর হতভম্ব হয়ে দেখলাম যে লোকটা আসলে রতন। সে কি, লোকটা রতন? আশ্চর্য তো, রতনকে এভাবে কে জলে ফেলে দিয়েছে?
আমিও তো সেটাই ভাবছি, ভেবে তো কিছু কুল পাচ্ছি না যে ওকে এমন ভাবে জলে কে ফেলে দিল। নিশ্চয়ই ওকে মারধর করে নদীর জলে ফেলে দিয়েছে। এরপর কি হলো মাসিমা? আমি চিৎকার করে লোক ডাকার চেষ্টা করলাম এবং নদীর ধারে দুজন গ্রামবাসী আমার চিৎকার শুনে আমার কাছে এলো। বেশ বেশ, তারপর রতনকে কি বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে? হ্যাঁ, ওই গ্রামবাসী দুজন খুব ভালো লোক ছিল গো। আমি ওনাদের অনুরোধ করলাম যাতে ওনারা রতনকে সুস্থভাবে বাড়ি পৌঁছে দিয়ে আসে। যাক, এটা কিন্তু বেশ ভালোই হয়েছে, কিন্তু রতনদার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা ভীষণ দুঃখজনক। আমি তো শুধু নীলিমার কথা ভাবছি, ওর ওপর দিয়ে কি যে যাচ্ছে। যাক, তাহলে একটা কাজ করি, বরঞ্চ রতনকে একবার দেখে আসি, বুঝলে? সেখান থেকে অবিনাশবাবুকে ঘটনাটা জানিয়ে আসি। সেটাই ভালো, তুমি একবার অবিনাশ বাবুকে গিয়ে সব কথা জানিয়ে আসো। অবিনাশবাবু বাড়িতে আছেন? আমি গোপাল, আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আরে গোপাল, এসো এসো, বলো কি হয়েছে? তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে কি? আমি রতনের বিষয়ে একটি খবর আপনাকে দিতে এসেছি। রতনের আবার কি হলো? কি খবর দিতে এসেছো গোপাল? আজকে সকালে রতনকে কেউ মেরে নদীর জলে ফেলে দিয়েছিল। রতনকে মেরে নদীর জলে ফেলে দিয়েছিল? সর্বনাশ! তোমাকে এ খবর কে দিল? মাসিমা সকালবেলায় আমার বাড়িতে এসে খবরটা দিল। উনি সকালবেলায় নদীর পাড়ে গেছিল প্রচুর শাক তুলতে, সেখানেই গোপালকে নদীর জলে ভেসে আসতে দেখে ওই দিক থেকে। তাই নাকি? এরপর কি হয়েছে? এখন রতন কোথায় আছে? রতনকে ওরকম অবস্থায় দেখতে পেয়ে মাসিমা চিৎকার করে ওঠে সাহায্যের জন্য। তা আওয়াজ শুনে না পাশের ঘাটে উপস্থিত দুই গ্রামবাসী মাসিমার কাছে আসে। এরপর ওই গ্রামবাসীদের সাহায্যে রতনকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আমার মনে হলো আপনাকে খবরটা জানাই, কারণ আমার সন্দেহ হচ্ছে কদিন ধরেই যে চোরের উপদ্রব বেড়েছে তাদের হাতেই হয়তো রতন এরকম ঘায়েল হয়েছে। আমি খুব শীঘ্রই এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করব এবং এমন ঘটনা আর এ গ্রামে যাতে না হয় তার একটা ব্যবস্থা করতে হবে। বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন। এত রাতে আবার কে এলো দেখো তো। জানি না, আমার কেমন ভয় করছে। নীলিমা, তুমি ভয় করো না, নিশ্চয়ই পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ একজন এসেছে বোধহয়। গ্রামে কারো কোনো বিপদ হয়েছে হয়তো, সেই জন্যই ডাকতে এসেছে। তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে। এত রাতে এভাবে এর আগে কেউ কখনো ডাকেনি তো আমাদের। নীলিমা, যাও যাও, দরজাটা গিয়ে খুলে দাও। এত করে যখন বলছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছে কেউ। তোর কই মাছের জান, তাই না? একবার নদীতে ডুবিয়ে মারতে চেষ্টা করেছিলাম কিন্তু বেঁচে গেছিলিস। আজকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। এই নে। মারবেন না আমাকে, মারবেন না। আপনি কে? আপনি মুখোশ পরে আছেন, বলুন আপনি কে? আপনার কি ক্ষতি করেছে আমি? কেন মারছেন আমাকে? ছাড়ুন ওকে, ছাড়ুন বলছি। কেন ওইভাবে মারছেন? কে আপনি বলুন তো? ছাড়ুন ওকে। চুপ কর, বেশি কথা বলিস না। মেয়ে মানুষ, এত কথা বলতে নেই। আহ! উফ! আপনি আমাকে মারলেন? কে আপনি বলুন তো? আমরা আপনার কি ক্ষতি করেছি? কেন আমাদেরকে এইভাবে মারতে এসেছেন? আমি কিন্তু চিৎকার করে গ্রামবাসীদের জড়ো করব। উইয়ে বাবা, সালি তুই আমার হাতে কামড় দিলি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বাঁচাও! বাঁচাও! কে আছো? বাঁচাও! আমাদের বাড়িতে ডাকাত ঢুকেছে, আমাদেরকে মারধর করছে। বাঁচাও! বাঁচাও! চিৎকার করে লোক জড়ো করতে চেয়েছিস? আজকে আমি যাচ্ছি, আমি ফের আসবো আর সেদিন তোদেরকে শেষ করে দেব। লতাদি, লতাদি বাড়িতে আছো? লতাদি! ওমা নীলিমা, এসো এসো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে?
লতাদি লতাদি কাল মাঝরাতে আবারও আমাদের ওপর হামলা হয়েছে, কেউ আমাদেরকে মেরে ফেলতে চাইছে। ভাগ্য ভালো ছিল তাই আমরা কাল রাতে বেঁচে গেছি, তবে আগামী দিনে কি হবে বলতে পারছি না গো। নীলিমা, কালকে রাতে কি হয়েছিল বলো আমাকে। আর রাতে হঠাৎ কেউ একজন দরজা ধাক্কাচ্ছিল। রতন আমাকে বলল দরজাটা খুলে দিতে, কিন্তু আমি এত রাতে দরজা খুলতে চাইছিলাম না। তখন বলল হয়তো গ্রামবাসীর কারোর কোনো বিপদ হয়েছে, সেই জন্য কেউ কিছু বলতে এসেছে। এত রাত্রিরে আবার কে এসেছিল তোমাদের বাড়িতে? রতনের বারবার বলাতে না আমি দরজাটা খুলে দিলাম, এবং খুলে দিতেই দেখি মুখোশ পরা একজন পুরোপুরি ঘরের ভেতরে ঢুকে রতনকে এবং আমাকে আঘাত করতে থাকে। মুখোশ পরে ঢুকে এসেছিল, নিশ্চয়ই কোনো চোর ডাকাত হবে। সেদিন অবিনাশবাবু বলেছিল যে এই গ্রামে চোরের উপদ্রব বেড়ে গেছে। সর্বনাশ, আমাদের গ্রামেও আজকাল এই সমস্ত ঘটনা হচ্ছে। এরপর কি হলো নীলিমা, বলো। আমি তারপর সেই ডাকাতের হাতে কামড় মারি এবং জোরে জোরে চিৎকার করে গ্রামবাসীকে জানানোর চেষ্টা করি। আমার চিৎকার শুনে চোরটা ভয়ে পালিয়ে যায় এবং যাওয়ার আগে বলে যায় সে নাকি আবারও আসবে আমাদের শেষ করে দিতে। তাই আমি তোমাদের এই ঘটনাটা জানাতে এসেছি। গোপালদা, আপনি একটা ব্যবস্থা করুন। নীলিমা, তুমি চিন্তা করো না, আমি এখনই অবিনাশবাবুর কাছে গিয়ে এই ঘটনার বিষয়ে জানিয়ে আসি। এর আগেও যখন রতনকে মেরে নদীর জলে ফেলে দিয়েছিল, সেই ঘটনাটি আমি জানিয়ে এসেছি। আশা করি খুব শীঘ্রই গ্রামবাসীদের নিরাপত্তার জন্য একটা ব্যবস্থা করা হবে। তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও এবং রতনের খেয়াল রেখো। অবিনাশবাবু, আর একটা ঘটনা ঘটে গেছে। গোপাল, তুমি এত অস্থির হয়ে এসেছো কেন? আবার কি ব্যাপার হলো? হ্যাঁ, আজকে সকালে রতনের বউ নীলিমা এসেছিল। সে বলল কালকে রাতে নাকি ওর বাড়িতে একজন ডাকাত ঢুকে রতন এবং নীলিমাকে আঘাত করে মেরে ফেলবার চেষ্টা করেছিল। আশ্চর্য তো, আবারও রতনের ঘরে ঢুকে রতন এবং তার স্ত্রীকে মেরে ফেলবার চেষ্টা করছিল। এরপর কি হয়েছে? সেই ডাকাত নাকি মুখোশ পরা। সে রতন এবং নীলিমাকে আঘাত করে এবং নীলিমা আত্মরক্ষার জন্য সেই ডাকাতের হাতে কামড়ে দেয়। এরপর নীলিমা গ্রামবাসীদের ডাকবার জন্য চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে ডাকাত পালিয়ে যায়। এই আর কি ঘটনা। না, পরিস্থিতি এখন মাথার উপর দিয়ে চলে গেছে। মুখোশ পরা লোক, তাকে যেমন করি হোক ধরতে হবে। আমি আর একটা মিনিটও অযথা নষ্ট করব না, এর একটা ব্যবস্থা করেই ছাড়ব। এই মুখোশ পরা ডাকাতদের একটা ভালো শাস্তি না দিতে পারলে আবার শান্তি নেই। গ্রামবাসীদের সুরক্ষা বলে কথা। অবিনাশবাবু, আপনি ঠিকই বলেছেন। আপনার কথায় আমি একমত। আপনার পাশে আমিও আছি। আমার যতটা সম্ভব আমি আপনাকে সাহায্য করব, যাতে গ্রামবাসীদের খুব তাড়াতাড়ি সুরক্ষার ব্যবস্থা করা যেতে পারে। না, একবার গোপালের কাছে যাই, শুনে আসি ও অবিনাশ বাবুর সাথে আলোচনা করে ওই মুখোশ পরা লোকটাকে সাহিত্য করবার কি ব্যবস্থা করলো। কি গো, কোথায় যাচ্ছ এত হন্তদন্ত হয়ে? ও মাসিমা, আপনি এই তো আর কি একটু বেরিয়েছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? আমি ওই গোপাল না, বলছি আমি ওই একটু বাজারের দিকে যাচ্ছিলাম। সন্ধেবেলায় বাজারে গিয়ে তুমি কি কিছু কেনাকাটি করবে নাকি? সামান্য কিছু তেল মশলা ফুরিয়েছে, তাই ভাবছি বাজারে গিয়ে নিয়ে আসি। ও বেশ বেশ, তাহলে যাও। আচ্ছা খগেন, তোমার হাতের ছুরিটা কিসের? ও না না, মানে ওই আর কি বলছিলাম, আসলে ওই ছুঁড়িটা আর কি, মানে আমাদের গলা কাটার, মানে কলা পাতা কাটার জন্য আর কি। হ্যাঁ। কলা পাতা? এই সন্ধেবেলায় কলা পাতা দিয়ে কি করবে? আসলে বিকেল বেলায় ছোট মাছ ধরেছিলাম তো, তাই এই মানে কলা পাতা দিয়ে ছোট মাছের পাতুরি বানাবো আর কি, মানে। বেশ বেশ, ঠিক আছে, তাহলে আমি আসি। এই খগেনকে তো দেখে আমার সন্দেহ হচ্ছে, বিশেষ করে এই ছুরিটা ওর হাতে দেখে। এই ছুরিটা কলা পাতা কাটার জন্য ও সাথে রাখেনি। না, আমাকে এই বিষয়টাও গোপাল আর অবিনাশ বাবুকে জানাতেই হবে। লতা, ও লতা, গোপাল, আমি এসেছি। আরে মাসিমা, আসুন আসুন। আসুন আসুন মাসিমা। গোপাল, আমি তোমাদের বাড়ি আসার সময় খগেনকে দেখতে পেলাম।
আচ্ছা আচ্ছা, খগেন তো সারাক্ষণ ভবঘুরের মতো ঘুরে বেড়ায় আর বাটপারি করে বেড়ায়। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, সেই খগেন। আপনাকে সে কিছু বললো নাকি? কি আর বলবে, আমি ওকে জিজ্ঞাসা করলাম ও কোথায় যাচ্ছে। বললো ও নাকি বাজারের দিকে যাচ্ছে, কিন্তু আমার বিষয়টা ঠিক ভালো লাগলো না। আমার কেমন সন্দেহ হচ্ছে। আমি ওর হাতে একটা ছুরিও দেখতে পেয়েছি। খগেনের হাতে ছুরি? অবিশ্বাস্য! এই সন্ধেবেলায় তো ছুরি নিয়ে কি কাজ করতে যাচ্ছে? আমার মনেও তো সেই একই প্রশ্ন, সন্ধেবেলায় ছুরি নিয়ে কি কাজ করতে যাচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিন্তু আমাকে বললো সে নাকি বিকেল বেলা নদী থেকে ছোট মাছ ধরেছে, তাই কলা পাতা দিয়ে ছোট পুঁটি মাছের পাতুরি বানাবে। খগেনের কথাটা শুনে কেমন যেন অবান্তর বলে মনে হচ্ছে আমার। ঠিক বলেছ লতা, আমারও তাই মনে হচ্ছে নিশ্চয়ই এর পেছনে কিছু ঘটনা আছে। আমারও তাই মনে হয়। বলছি কি, তুমি আর অবিনাশ বাবু মিলে তদন্ত করে দেখো তো খগেন কোথায় যাচ্ছিল আর কি করছিল। আমার মনে হয় গ্রামের যেসব ঘটনা ঘটছে তার পেছনে ওরই হাত আছে। অবিনাশবাবু, কালকে রাতে মাসিমা আবার আমাদের বাড়িতে এসেছিল গ্রামের পরিস্থিতি সম্বন্ধে জানবার জন্য। আমাদের বাড়ি আসবার সময় ওনার খগেনের সাথে দেখা হয়। আচ্ছা, ওই খগেন, আমার জানা মতে সে তো খুব একটা সুবিধের ছেলে নয়। হ্যাঁ, ঠিকই বলেছেন অবিনাশবাবু, মাসিমা নাকি ওর হাতে একটা ছুরি দেখতে পায়। সেই ছুরির কথা খগেনকে জিজ্ঞাসা করতে সে বলে নাকি বিকেলবেলায় নদী থেকে ছোট মাছ ধরেছে, তাই ছোট মাছের পাতুরি রান্না করবার জন্য কলাপাতা কাটতে যাচ্ছে। সন্ধেবেলায় ছুরি নিয়ে কলাপাতা কাটতে? কথাটা শুনে আমার কেমন অবিশ্বাস্য লাগছে। ঠিকই বলেছেন, আমরা কেউই এ কথা শুনে বিশ্বাস করিনি, বরঞ্চ তার উপর সন্দেহটা বেড়েছে। গোপাল, আমরা একটা কাজ করি, এই খগেনের উপর আমাদের নজর রাখতে হবে। সে কোথায় যাচ্ছে, কি করছে এসব নিয়ে। আপনি ঠিকই বলেছেন অবিনাশবাবু, আমার মনে হয় আমরা একবার রতনকেও সাবধান করে দিয়ে আসি এবং ওর বাড়ির উপর নজর রাখি। কারণ ওর উপর দুবার হামলা হয়েছে, নিশ্চয়ই মুখোশ পরা লোকটি রতনকে আবারও হামলা করতে আসবে। তোমার সাথে একমত আমি। রতনের বাড়ির উপর আমাদেরও চোখ রাখতে হবে। সেই মুখোশ পরা লোকটি যখন আবার রতনের বাড়িতে আসবে তখন আমরা তাকে ধরে ফেলব। আমি লতাকে বলবো যাতে সে রতনের বাড়ি গিয়ে তাদেরকে বলে আসে তারা যেন সাবধানে থাকে এবং ওই মুখোশ পরা লোককে ধরবার জন্য সাহায্য করে। বেশ বেশ, এটাই ভালো হবে। লতা, বলছি শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো? আজকে সকালে আমি অবিনাশবাবুর কাছে গিয়েছিলাম এবং কালকে সন্ধেবেলায় মাসিমা যে খগেনের হাতে ছুরি নিয়ে রাস্তায় দেখেছিল সেই কথাটা আমি অবিনাশবাবুকে জানাই। বেশ বেশ, এটা কিন্তু তুমি খুব ভালো কাজ করেছো। অবিনাশবাবুকে আমি বললাম খগেনের হাতের ছুরির বিষয়ে, মানে ও আর কি অজুহাত দিয়েছে, সে কথা শুনে অবিনাশবাবুরও সন্দেহ বেড়ে গেল আর কি। খগেনের ওপর সন্দেহ হওয়াটা তো খুবই স্বাভাবিক, কারণ ওর অজুহাতগুলো একদমই বাস্তবিক নয়। তাই জন্য আমি আর উনি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা খগেনের উপর চোখ রাখবো, সে কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, সবকিছু। এটা কিন্তু বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছো দুজনে মিলে। তবে আমাকে কি কাজ করতে হবে সেটা তো বললে না। বলছি, আরে বাবু এ কথা বললেন যে রতন আর নীলিমার উপরেও নজর রাখতে হবে, কারণ যে মুখোশ পরা ব্যক্তি ওদেরকে হামলা করেছিল সে আবারও তাদের বাড়ি আসতে পারে। মানে তাদের সতর্ক করে দেওয়ার জন্য, আর আমরা একটা গোপন পরিকল্পনা করেছি সে ব্যাপারেও জানাবার জন্য আর কি বলেছেন। অসাধারণ। আমার মনে হচ্ছে সেই মুখোশ পরা ব্যক্তিটিকে এবার নিশ্চয়ই ধরা যাবে। আমি সন্ধেবেলা গিয়ে রতন আর নীলিমাকে এই বিষয়ে সতর্ক করে দিয়ে আসবো। ঠিক আছে, তুমি রাতে একবার নীলিমাকে গিয়ে সাবধানে থাকতে বলে এসো। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, খগেনের নামটা এখনো প্রকাশ করো না তাদের সামনে, সেটা খেয়াল রেখো কিন্তু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি খগেনের নামটা উজ্জ্ব রেখেই ওদেরকে বলবো। নীলিমা, বাড়িতে আছো? ও লতাদি, এসো এসো। আমি একটা জরুরি কথা বলতে এসেছি তোমাদেরকে, একটু মন দিয়ে শোনো। কি কথা লতা বৌদি? বলছি শোনো। তোমাদেরকে যে বারবার আঘাত করছে সেই মুখোশ পরা লোকটাকে ধরার জন্য অবিনাশবাবু আর গোপাল মিলে একটা পরিকল্পনা করেছে। কি পরিকল্পনা করেছিল লতাদি?
আসলে গ্রামের একজনের ওপর তাদের সন্দেহ হয়েছে, তাই গোপাল আর অবিনাশ বাবু মিলে সেই লোকটার উপর নজর রাখছে। এই অবিনাশবাবু আর গোপালদা গ্রামের কোন লোকটির উপর সন্দেহ করেছে কিছু বলেছে? না, নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম তো বলেনি, তবে সন্দেহ করছে একজনকে। যেহেতু তোমাদের উপর দুবার হামলা করা হয়েছে, সেই ব্যক্তিটি আবারও তোমাদেরকে হামলা করার জন্য আসতেই পারে, তাই তোমাদেরকে সতর্ক থাকতে বলেছে। আমার খুব ভয় করছিল তাকে, এর আগে তো কোনো মতে বেঁচে গেছিলাম, কিন্তু কিন্তু এইবার কি হবে আমি কিছু বুঝতে পারছি না। কি হবে এবার? নীলিমা, তুমি এভাবে কেঁদো না, আর চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোমাদের বাড়ির ওপরেও তাদের সকলের নজর রয়েছে। ও আমাদের বাড়ির উপর নজরও রাখা হচ্ছে? হ্যাঁ, কারণ অবিনাশ বাবু আর গোপালের সন্দেহ যে সেই ব্যক্তি আবারও তোমাদের বাড়িতে আসবে, আর এইবার যদি সে আসে তাহলে আর বেঁচে পালাতে পারবে না, কারণ তোমাদের বাড়ির ওপরে গোপাল নজর রাখার ব্যবস্থা করছে। যাক, তোমার মুখে কথাটা শুনে একটু স্বস্তি পেলাম। আশা করি এবার নিশ্চয়ই সেই মুখোশ পরা লোকটা ধরা পড়বে। আমি বলেছিলাম না আমি আবার আসবো। এবার তোকে কে বাঁচাবে শুনি? না না, আপনি ওকে মারবেন না। কেন বারবার আমাদের কিভাবে হেনস্থা করছেন? আমরা আপনার কি ক্ষতি করেছি? আপনি বারবার আমাকে কেন মারতে চাইছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি মুখোশ কেন পড়ে আছেন? সাহস থাকলে আপনার মুখ দেখান। সাহসের কথা বলছিস? দাঁড়া দাঁড়া দেখ। খগেন, তুই তাহলে আমাকে বারবার মেরে ফেলবার চেষ্টা করছিস? আমার সন্দেহ তোমার উপরে আগে থেকেই ছিল। আমি আর গোপাল মিলে তোমাকে ধরবার জন্য এই পরিকল্পনা করেছিলাম। খগেন, এবার তোমার খেলা শেষ। সত্যি সত্যি করে বলো, কেন তুমি রতনকে বারবার মারতে চাইছো? আসলে আমি আর রতন মিলে এতদিন চুরি করতে গেছিলাম, কিন্তু রতন আমার সাথে গাদ্দারি করেছিল। রতন বলেছিল সে সবাইকে আমাদের চুরির কথা বলে দেবে, বলছিল তার জন্যই তাকে মারবার জন্য এই কাজ আর কি। মানে হ্যাঁ অবিনাশবাবু, খগেন ঠিক কথাই বলেছে। একসময় আমি ওর সাথে চুরি করতে গেছিলাম, কিন্তু আমার সেই কাজ করতে ভালো লাগেনি। কিন্তু তার জন্য আমার অনুতাপ আছে। আমি ভেবেছিলাম সবাইকে সত্য কথাটা জানিয়ে দেব। আমি ভুল কাজ করার জন্য প্রায়শ্চিত্ত করব। তোমাদের দুজনকার কথা আমি শুনলাম এবং গ্রামের মোড়ল হিসেবে এই সিদ্ধান্ত নিলাম যে খগেনের এই কার্যকলাপের জন্য তাকে শাস্তি দিতেই হবে। মানুষ হয়ে মানুষকে খুন করবার মানবপ্রীতি কতটা নিম্ন স্তরের হতে পারে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। ঠিক বলেছেন বাবু, এদের কঠোর থেকে কঠোর শাস্তির জন্য আপনি ব্যবস্থা করুন, যাতে ভবিষ্যতে গ্রামের অন্য কোনো লোক এই ধরনের কাজ আর না করতে পারে। করবো না বাবু, আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন, এটা আরেকটিবার সুযোগ দিন। আমি আর কোনোদিন করবো না এসব কাজ। খগেন, তুমি যে অপরাধ করেছো তার জন্য শাস্তি তোমাকে পেতেই হবে। একজন মানুষকে মারবার মনোভাব তুমি পুষে রেখেছো, এটা সাধারণ কথা নয়। তাই আমি আগে থেকেই পুলিশকে বলে রেখেছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই তোমাকে এসে তারা হাজতে নিয়ে যাবে। তাহলে আমার সাথে রতনকেও যেতে হবে, কারণ সেও আমার সাথে একদিন চুরি করতে গিয়েছিল। রতন নিজের ভুল বুঝে অনুশোচনা করেছে এবং অন্য কাজ করে সাধারণভাবে নিজের জীবন যাপন করছে, তাই তাকে আমরা ক্ষমা করে দিয়েছি। কিন্তু তুমি যে ভুলটা করেছো, বারবার ওকে মেরে ফেলবার চেষ্টা করছো, সেটার ক্ষমা কখনো হয় না।